আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। সো আজকের লেকচারে আমরা আলোচনা করব এসএসসি বায়োলজি চ্যাপ্টার 5, খাদ্য পুষ্টি এবং পরিপাক। সো এই চ্যাপ্টারটার প্রথম দিক দিয়ে আসলে অনেক বাংলা পড়া। সো বেশিরভাগ টিচারই হলো এই বাংলা পড়াগুলো স্কিপ করে যায়। কারণ হলো স্বাভাবিকভাবে এই বাংলা পড়াগুলো তোমাদেরকে পড়ানোর কিছু নাই, তোমরা নিজেরাই মুখস্থ করতে হবে। এখানে বোঝানোর মতো কোনো ভালো কোনো কন্টেন্ট দেয় নাই। তারপরেও আমি জাস্ট এক দুইটা ক্লাস নিব এই বাংলা ক্লাসগুলোর উপরে, বাংলা পড়াগুলোর উপরে, যাতে তোমরা হয়তো বুঝতে পারো যে আসলে কোন জায়গায় আমাদের ফোকাস করা উচিত। সবগুলো পড়া লাগবে না। তো চলো শুরু করি। খাদ্য পুষ্টি ও পরিপাক। আচ্ছা, খাবার খায় কারা, আগে সেটা জানতে হবে, রাইট? সো খাদ্য অবশ্যই জীব খায়, পুষ্টি ক্রিয়াও জীবেরই আছে, পরিপাকও জীবেরই হয়। তাহলে জীব কয় প্রকার? দুই প্রকার, রাইট? উদ্ভিদ আর প্রাণী। এই প্রথম দিক দিয়ে উদ্ভিদের পুষ্টি নিয়ে কথা বলা আছে, পরবর্তীতে প্রাণীর পুষ্টি নিয়ে কথা বলা আছে, দেন হলো প্রাণীর যে পরিপাক ক্রিয়া সেটা নিয়ে কথা বলা আছে। সো উদ্ভিদের পুষ্টি বলতে আসলে কি বোঝায়? খেয়াল করো, উদ্ভিদ যেহেতু জীব, তাহলে তার স্বাভাবিক বৃদ্ধি আছে, স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশ আছে, রাইট? সো এই বৃদ্ধি এবং বিকাশের জন্য অবশ্যই তার কোনো না কোনো খাবারের হেল্প লাগবে। সো যে খাদ্যগুলো গ্রহণ করে বা যে উপাদানগুলো, খাদ্য বা যে উপাদানগুলো গ্রহণ করে উদ্ভিদ তার স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ক্রিয়া সম্পন্ন করে, সেটারই বলা হয় উদ্ভিদের পুষ্টি। উদ্ভিদের পুষ্টি। সো উদ্ভিদ দেহের মধ্যে এরকম 60টা অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে। কয়টা? 60টা অজৈব উপাদান। তোমরা জানো অজৈব বলতে বোঝায় কি? যেগুলো কার্বন গঠিত যৌগ নয় এবং যেগুলো জীব দেহে তৈরি হয় না। জীব দেহে তৈরি হয় না, সেগুলোরে আমরা বলি অজৈব উপাদান, রাইট? সো তার মানে বুঝতেছো যে কার্বন গঠিত যৌগ নয় এবং জীব দেহে তৈরি হয় না, তার মানে এই 60টা অজৈব উপাদান উদ্ভিদ স্বাভাবিকভাবেই তার যে বায়ুমণ্ডল আছে কিংবা মাটি কিংবা পানি, এগুলো থেকে গ্রহণ করবে। তো এই 60টা অজৈব উপাদানের মধ্যে 16টা অজৈব উপাদান আছে যেগুলো উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয়। অত্যাবশ্যকীয় বলতে কি বোঝায়? মানে বৃদ্ধির জন্য এগুলো লাগবেই, মাস্ট। বেঁচে থাকার জন্য এই 16টা উপাদান মাস্ট লাগবেই। তাহলে খেয়াল করো, এই 16টা উপাদান তাহলে উদ্ভিদ কই থেকে গ্রহণ করবে? হয় মাটি থেকে গ্রহণ করবে, নাইলে পানি থেকে গ্রহণ করবে, নাইলে বায়ুমণ্ডল থেকে গ্রহণ করবে। এই তিনটা জায়গায় এত আছে। উদ্ভিদ তো আর আমাদের মতো মুখ দিয়ে খাইতে পারে না, রাইট? সো মাটি, পানি কিংবা বায়ুমণ্ডল থেকে এই 16টা অজৈব উপাদান গ্রহণ করবে। সো এই 16টা অজৈব উপাদান, খেয়াল করো, তাহলে এই 16টা যে অজৈব উপাদান আছে, এগুলোর মধ্যে আবার কিছু আছে বেশি পরিমাণে প্রয়োজন উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য, আবার কিছু আছে কম প্রয়োজন উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য। সো যেই উপাদানগুলো উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যন্ত বেশি পরিমাণে প্রয়োজন, সেগুলোকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট। খেয়াল করো, ম্যাক্রোনিউট্রিয়েন্ট। তোমরা জানো নিউট্রিয়েন্ট মানে হলো পুষ্টি, ম্যাক্রো মানে বড় বা বেশি। বেশি পরিমাণে যেগুলো প্রয়োজন সেগুলোর আমরা বলবো ম্যাক্রোনিউট্রিয়েন্ট, আর যে উপাদানগুলো উদ্ভিদের বৃদ্ধির জন্য কম পরিমাণে প্রয়োজন সেগুলোর আমরা বলবো মাইক্রোনিউট্রিয়েন্ট। খেয়াল করো, মাইক্রো মানে হলো কম বা ছোট, নিউট্রিয়েন্ট মানে হলো পুষ্টি। তাহলে কম পরিমাণে যেগুলো প্রয়োজন সেগুলো আমরা বলবো মাইক্রোনিউট্রিয়েন্ট। এখন এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট ওই 16টা উপাদানের মধ্যে কয়টা? 10টা।
তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট 10টা, মাইক্রোনিউট্রিয়েন্ট হলো 6টা। তোমাদের এমসিকিউর জন্য এখান থেকে যেই কোনো হয় এই 6টা মুখস্থ রাখতে হবে, না হলে এই 10টা মুখস্থ রাখতে হবে মাস্ট। কেন? কারণ এমসিকিউর কোশ্চেনগুলো, এমসিকিউর যে অপশনগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করার জন্য অবশ্যই তোমার এইখান থেকে যেই কোনো একটা, অর্থাৎ তোমার এমসিকিউর মধ্যে প্রশ্ন দিয়ে দিবে যে নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট কিংবা নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট নয়। সো ওইখান থেকে 3টা দিবে হয়তো মাইক্রোনিউট্রিয়েন্ট, একটা দিবে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, কিংবা 3টা দিবে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, একটা দিবে মাইক্রোনিউট্রিয়েন্ট। সো তখন তোমার আইডেন্টিফাই করতে হবে। সো খেয়াল করো, এই 10টা মনে রাখার জন্য অনেকের অনেক টিপস আছে। সো আমি এইভাবে মনে রাখতাম যে কথা মিরপুরের যে কোনো একটা ক্যাফেতে, খেয়াল করো, যদিও বানানটা এরকম না, বাট আমরা মনে রাখার সুবিধা তো বললাম যে মিরপুরের কোনো একটা ক্যাফেতে একজন জাদুকর আসলো, এসে একটা কাপ নাই করে দিল। এইটা দেখে ম্যাগি নামক একটা মেয়ে শক হয়ে গেল। শেষ। যদিও এই এইচটারে এমনি না লিখে আমরা এইভাবে লিখি। তাহলে খেয়াল করো, মিরপুরের একটা ক্যাফেতে একজন জাদুকর একটা কাপ নাই করে দিল, সেটা দেখে ম্যাগি নামক একটা মেয়ে শক হয়ে গেল। তাহলে কে তে কি? পটাশিয়াম। ও তে কি? অক্সিজেন। এইচ তে কি? হাইড্রোজেন। এস তে কি? সালফার। এম জি তে কি? ম্যাগনেসিয়াম। সি তে কার্বন, এন তে নাইট্রোজেন, এফ ই তে আয়রন, পি তে ফসফরাস, সি এ তে ক্যালসিয়াম। তাহলে এই 10টা যদি তুমি মনে রাখতে পারো, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে মাইক্রোনিউট্রিয়েন্ট যে 6টা আছে ওটা মনে রাখার দরকার নেই। আর যদি তোমার কাছে সহজ মনে হয় যে মাইক্রোনিউট্রিয়েন্টের 6টা আমি মনে রাখবো, তাহলে তুমি মাইক্রোনিউট্রিয়েন্টের 6টা মনে রাখো, এগুলো মনে রাখার দরকার নেই, কারণ শুধুমাত্র এমসিকিউটা আইডেন্টিফাই করার জন্য এগুলো লাগবে। সো এইবার আসো, উদ্ভিদ এই যে অজৈব উপাদানগুলো, কিছু আছে মাটি থেকে গ্রহণ করে, কিছু আছে পানি থেকে গ্রহণ করে, কিছু আছে বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে। সো উদ্ভিদ মাটি থেকে কোন কোন উপাদান গ্রহণ করে? মাটি থেকে বেশিরভাগ উপাদানই উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে। বায়ু থেকে বা বায়ুমণ্ডল থেকে কি কি গ্রহণ করে? বায়ুমণ্ডল থেকে শুধুমাত্র সে কার্বন আর অক্সিজেন গ্রহণ করে। পানি থেকে সে কি কি গ্রহণ করে? পানির উপাদান কি? হাইড্রোজেন আর অক্সিজেন, রাইট? সো হাইড্রোজেন আর অক্সিজেন গ্রহণ করে। সো এগুলো মনে রাখা সহজ। তাহলে বায়ু থেকে কার্বন এবং অক্সিজেন গ্রহণ করে, পানি থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্রহণ করে, আর বাকি যে উপাদানগুলো আছে সেগুলো সে থেকে মাটি থেকে গ্রহণ করে। এখন একটা প্রশ্ন প্রায়ই আসে যে মাটি থেকে উদ্ভিদ যে অজৈব উপাদানগুলো গ্রহণ করে সেগুলো কি হিসাবে গ্রহণ করে? আয়ন হিসাবে। কি হিসাবে? আয়ন হিসাবে গ্রহণ করে, ডিরেক্ট মৌল হিসাবে গ্রহণ করে না। কথার কথা এইখানে আমি ম্যাগনেসিয়ামের কথা বললাম। সো এই ম্যাগনেসিয়াম ডিরেক্ট উদ্ভিদ গ্রহণ করবে না, সে ম্যাগনেসিয়াম প্লাস প্লাস আয়ন হিসাবে গ্রহণ করবে, অর্থাৎ ম্যাগনেসিয়াম 2+। সো এইটার আমরা জাস্ট প্লাস প্লাস লিখলাম। যদি বলি যে ক্যালসিয়াম কিভাবে গ্রহণ করে, সো ক্যালসিয়াম প্লাস প্লাস, এরকম আয়ন হিসাবে সে গ্রহণ করে, ডিরেক্ট মৌল হিসাবে গ্রহণ করতে পারেন। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এইবার আসো যে আমাদের কোন কোন খনিজ উপাদানের কারণে কি কি রোগ হইতে কোন কোন খনিজ উপাদানের কারণে অভাবের কারণে কি কি সমস্যা হইতে পারে, বা কোন কোন খনিজ উপাদান উদ্ভিদের কোন অংশের জন্য প্রয়োজন। সো সেইটার একটা তালিকা দেওয়া আছে, অনেক পড়া এখানে, অনেক। সো তোমরা যদি সবকিছু করতে যাও তাহলে সমস্যা আছে। আমি জাস্ট এইখানে কিছু লিখে দিলাম, এইগুলো আগে শেষ করবা। দেন যদি তোমার মনে হয় তোমার ক্যাপাসিটি আরো একটু ভালো, ক্যাপাবিলিটি আরো একটু ভালো, দেন তুমি অন্যান্য গুলো আস্তে আস্তে মুখস্থ করবা। তবে হ্যাঁ, মুখস্থ করা ভালো, তবে একসাথেই তো সব মুখস্থ করতে পারবা না। তাহলে আগে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে মুখস্থ করবা, দেন অন্যগুলো। তো আমি ক্যামেরার পিছন থেকে একটু এটাতে জুম করি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করো এইখানে খনিজ উপাদানগুলোর ভূমিকা, কোন কোন খনিজ উপাদান কোথায় কি কাজে লাগবে। সো 1 নম্বরে খেয়াল করো আছে নাইট্রোজেন।
রাইট। সো নাইট্রোজেনকে বলা হয়েছে নিউক্লিক অ্যাসিডের গুরুত্বপূর্ণ উপাদান। কিসের? নিউক্লিক অ্যাসিডের। সো নিউক্লিক অ্যাসিড কি কি আছে? ডিএনএ আর আরএনএ। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। সো এই ডিএনএ আরএনএ কি দ্বারা গঠিত তোমরা জানো, বা যদি নাও জানো পরবর্তীতে আমরা 12 অধ্যায়ে জানব। নিউক্লিওটাইড দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? নিউক্লিওটাইড। তাহলে ডিএনএ আরএনএ এর গাঠনিক একক কি? নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড 3টা উপাদান দিয়ে গঠিত। একটা হলো 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ শর্করা, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট শর্করা। তারপরে হলো নাইট্রোজেন বেস, আর আরেকটা হলো অজৈব ফসফেট। তাহলে খেয়াল করো, এই যে নাইট্রোজেন বেসটা আছে, এইটা কার গাঠনিক উপাদান? নিউক্লিওটাইডের। নিউক্লিওটাইড কার গাঠনিক উপাদান? ডিএনএ কিংবা আরএনএ, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের। তার মানে নাইট্রোজেন নিউক্লিক অ্যাসিডের গুরুত্বপূর্ণ উপাদান। শেষ। তারপর শ্বসন প্রক্রিয়ায় এটা বিঘ্ন ঘটাতে পারে। কোন প্রক্রিয়ায়? শ্বসন প্রক্রিয়া। আসলে এটা ক্লোরোফিলেরও একটা গুরুত্বপূর্ণ উপাদান। সো ক্লোরোফিল যদি খাদ্য উৎপাদন না হয় তাহলে শ্বসন প্রক্রিয়া বিঘ্ন ঘটবে। 2 নম্বরে আসো ম্যাগনেসিয়াম, ক্লোরোফিলের গুরুত্বপূর্ণ উপাদান। এখন তুমি বইতে একাধিকবার দেখবা এটাও ক্লোরোফিলের গুরুত্বপূর্ণ উপাদান, ওইটাও ক্লোরোফিলের গুরুত্বপূর্ণ উপাদান। যদি এমসিকিউতে একক কোশ্চেন আসে, অর্থাৎ এক পদী কোশ্চেন আসে, যদি ওইখানে অপশনে ম্যাগনেসিয়াম থাকে তাহলে মাস্ট ম্যাগনেসিয়াম দিবা। যদি বলে নিচের কোনটি ক্লোরোফিলের গুরুত্বপূর্ণ উপাদান, যদি অপশনে 4টা অপশন থাকে আর এইখানে ম্যাগনেসিয়াম থাকে তাহলে ম্যাগনেসিয়াম দিবা। আর যদি বহুপদী থাকে, বহুপদী, তখন ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, আয়রন, এগুলো অনেকগুলো ওইখান থেকে পড়েই তুমি পারবা। আচ্ছা খেয়াল করো, ক্লোরোফিল যদি এই ম্যাগনেসিয়ামের অভাব হলে ক্লোরোফিল তাহলে সৃষ্টি হইতে ব্যাহত হবে, ফলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বিঘ্ন ঘটবে। তারপর আসো পটাশিয়াম, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ করতে এর ভূমিকা আছে, এটা কিন্তু মাস্ট। ক্লোরোফিলের গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? ম্যাগনেসিয়াম, এটাও লাগবে। তাহলে খেয়াল করো, পটাশিয়াম কি করে? পত্ররন্ধ্র খোলা ও বন্ধ করতে ভূমিকা রাখে। ফসফরাস মূল বর্ধনের জন্য প্রয়োজন, এটাও লাগবে। ফসফরাস কি করতে? মূল বর্ধনের জন্য প্রয়োজন। প্লাস আমাদের যে জৈব মুদ্রা আছে এটিপি এন্ড এডিপি অথবা নিউক্লিক অ্যাসিডের উপাদান, একটু আগে বলছি নিউক্লিক অ্যাসিডের যে নিউক্লিওটাইডটা আছে সেটা 3টে উপাদান ইনঅর্গানিক ফসফেট দিয়ে গঠিত। তাহলে ফসফেট গঠিত হইতে অবশ্যই ফসফরাস লাগবে। তার মানে নিউক্লিক অ্যাসিডের আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হলো ফসফরাস। আর যে এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট বা বিজারিত নিকোটিনামাইড, অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, সো এইগুলো শেষে দেখো ফসফেট আছে, তার ফসফেট গঠিত হইতে হলে অবশ্যই ফসফরাসের প্রয়োজন হবে। তার মানে এটিপি এন্ড এডিপি নিউক্লিক অ্যাসিডে এইগুলোর গুরুত্বপূর্ণ উপাদান কি? ফসফরাস। তারপরে আসো আয়রন, সাইটোক্রোমের সাংগঠনিক উপাদান। এখন সাইটোক্রোমটা কি সংক্ষেপে বলি, খেয়াল করো। সাইটোক্রোমটা হলো এক ধরনের হিমোপ্রোটিন। হিমোপ্রোটিন এটি কি করে? এটা হলো আমাদের এটিপি তৈরিতে ইলেকট্রন আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতটুকু মনে রাখো। আমরা এইচএসসি এর মধ্যে উদ্ভিদ শারীরিক তত্ত্ব নামক একটা চ্যাপ্টার আছে, ওইখানে আমরা শেষ করবো এটা। তো খেয়াল করে, এই হিমো মানে হলো লৌহ। আমরা হিমোগ্লোবিন বলি না? হিমোগ্লোবিন রক্তের লোহিত রক্তকণিকায় থাকে। সো গ্লোবিন হলো একটা প্রোটিন, আর হিম মানে হলো লৌহ বা আয়রন। তাহলে খেয়াল করো, এটা যেহেতু সাইটোক্রোমটা যেহেতু হিমোপ্রোটিন আর হিম মানে হলো লৌহ, তার মানে অবশ্যই সাইটোক্রোমের একটা গুরুত্বপূর্ণ উপাদান কি? এই লৌহটা। এইটার নিচে আবার দেখবা কিছু সারের কথা দেওয়া আছে, অর্থাৎ যে ইউরিয়া সার, কি সার? কোথায় যে লিখি, আমাদের যে ইউরিয়া সার, ওটাতে অবশ্যই নাইট্রোজেন থাকে। কি থাকে? নাইট্রোজেন। তাহলে খেয়াল করো, ইউরিয়াতে নাইট্রোজেন থাকে। তারপরে মিউরেট অফ পটাশ, মিউরেট অফ পটাশ, এটাতে অবশ্যই পটাশিয়াম থাকবে। তারপরে ট্রিপল সুপার ফসফেট, নাম দেখে বুঝতেছে এটার ফসফরাস থাকবে। ট্রিপল সুপার ফসফেট, এটা কি? ফসফরাস, গুরুত্বপূর্ণ উপাদান। সো এই 3টাও লাগবে। তাহলে খেয়াল করো, ইউরিয়ার সারে কি থাকে? নাইট্রোজেন থাকে। মিউরেট অফ পটাশে পটাশিয়াম থাকবে। ট্রিপল সুপার ফসফেটে ফসফরাস থাকবে। তারপরে আসো কপার, টমেটো কিংবা সূর্যমুখী উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য এই কপার কিংবা তামা প্রয়োজন। তারপরে আসো বোরন,
চিনি পরিবহনে এটা পরোক্ষ প্রভাব বিস্তার করে। চিনির ইংরেজি শব্দ হলো সুগার। সো চিনিও আসতে পারে কিংবা সুগার পরিবহনও আসতে পারে। তাহলে কে চিনি পরিবহনে ভূমিকা রাখে? আমাদের বোরন। কে চিনি পরিবহনে ভূমিকা রাখে? বোরনটা চিনি পরিবহনে পরোক্ষ প্রভাব বিস্তার করে। তারপরে আসো মোলিবডেনাম। আচ্ছা, এইখানে আসতে পারে যে বোরন কোথায় চিনি পরিবহনে পরোক্ষ ভূমিকা বিস্তার করে। খেয়াল করো, আমাদের যে উদ্ভিদ আছে, এই উদ্ভিদে যে কার্বোহাইড্রেটটা এক স্থান থেকে অন্য স্থানে যায় সেটা হলো সুক্রোজ, আর সুক্রোজ হলো একটা চিনি। কথার কথা, আমাদের পাতায় খাদ্য প্রস্তুত হয়েছে, সেইটা অন্যান্য কাণ্ড কিংবা অন্যান্য জায়গায় নিয়ে যেতে হবে। কথার কথা, সেটা সুক্রোজ হইল। সো এই সুক্রোজটাকে অন্যান্য জায়গায় নিয়ে যেতে বা পরিবহন করতে আমাদের বোরনটা পরোক্ষ প্রভাব বিস্তার করে। তারপর আসো মোলিবডেনাম। এটা কিন্তু হলো মাইক্রোনিউট্রিয়েন্ট, বোরনটা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট। আচ্ছা, মোলিবডেনামে আসো, অণুজীব দিয়ে নাইট্রোজেন সংবন্ধনে এটা ভূমিকা রাখে। তারপর আসো ক্লোরিন, সুগার বিটের মূল এবং কাণ্ডের বৃদ্ধির জন্য, সুগার বিটের মূল এবং কাণ্ডের বৃদ্ধির জন্য ক্লোরিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে পরবর্তী পেজে দেখবে তোমরা দুইটা, মানে কোন খনিজের অভাবে কি ধরনের রোগ হয় সেটা দেওয়া আছে। সো সেইখান থেকে দুইটা লাগবে, একটা হলো নাইট্রোজেনের জন্য ক্লোরোসিস হয়, আরেকটা হলো সালফারের জন্য ডাইব্যাক রোগ হয়। সো এটা এক লাইনে তোমরা পড়লেই বুঝতে পারবা যে আসলে ক্লোরোসিস এবং ডাইব্যাক রোগটা কি। এটা সৃজনশীলের ক্ষতে আসতে পারে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।